দেখো আমরা কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করছি। প্রথমে হচ্ছে আমাদের এই যে এইটা ৩ নাম্বার যেমন টার্মস অ্যান্ড প্রিন্সিপালস অফ নিটিং টেকনোলজি। তারপরে আসো ৪ নাম্বার বেসিক মেকানিক্যাল প্রিন্সিপালস অফ নিটিং টেকনোলজি। তারপরে আসো ৫ নাম্বার এলিমেন্টস অফ নিটেড লুপ স্ট্রাকচার। হ্যাঁ, আর তারপর হচ্ছে দ্য ফোর প্রাইমারি ৭ নাম্বার চ্যাপ্টার দ্য ফোর প্রাইমারি বেস ওয়েব নিটেড স্ট্রাকচারস। তারপর আসো এই যে এইটা আজকে করবো, হ্যাঁ ৯ নাম্বারটা। ঠিক আছে, আর এছাড়া আমরা আরেকটা পড়ছি ১৮ নাম্বার। এই যে ফ্ল্যাট নিটিং বেসিক প্রিন্সিপালস এন্ড স্ট্রাকচারস। ঠিক আছে, তো তোমাদের এই যে এক্সপেরিমেন্ট 10 এ আমি একটা দেখাইছিলাম যে কিভাবে তোমার ওই যে এই গার্মেন্ট লেন্থ মেশিনে কিভাবে শেপ করা হয়, হ্যাঁ যে তোমার এক হোয়াইটেনিং ন্যারোইং ওইগুলো করছিলাম। তোমরা বেলাল স্যারের বই দেখবা আরো ৩-৪টা ওরকম শেপিং দেওয়া আছে। আমি যেটা তোমাদের দেখাইছিলাম ওটা হচ্ছে স্পেন্সারের বই আছে, এই বই আছে, বুঝছো? আর বেলাল স্যারের বই দেখবা আরো ৩-৪টা সেকশন করে দেওয়া আছে, বুঝছো? তো তোমরা আসসালামু আলাইকুম স্যার। বলো, বলো গুঞ্জন। স্যার আমাদের আজকে স্যার জোরে বলো, ক্লাসটা শেষ করে দিলে ভালো হয় স্যার। আমাদের পিএল তো স্যার আছে ৯ দিন, ৬টা সাবজেক্ট পড়তে হবে স্যার। জোরে বলো, আমি বুঝি নাই। স্যার আমাদের ক্লাসটা আজকে হ্যাঁ, শেষ করে এটাতেই দিন শেষ হবে, স্যার, ৯ এটাতেই শেষ দিনের জন্য হবে, ক্লাসটা শেষ করে দিন স্যার, আমাদের পড়া এটাতেই লাগবে শেষ না। হবে। হ্যাঁ, এই যে এই তোমার যেটা দেখালাম ৯ নাম্বার চ্যাপ্টার, এটাতে শেষ হবে, এটা খুব একটা বেশি না। আজকে ইনশাল্লাহ শেষ হবে, কিন্তু আমি তোমাদের বলি, তোমাদের তো সময় আছে আজকে নাকি? দেখো যে আমি বলি যে তোমাদের আমি তো জি স্যার, দেখাইলাম, আজকে আছে হ্যাঁ, স্যার, এই যে আছে স্যার, আজকে তো এটা দিয়ে সব ফর্ম ফিল আপ টর্ম ফিল আমাদের আপ করুন ইয়েটা স্যার, হবে, এই যে তাকে তোমার শেষ করে দিন। ৯ নাম্বার যেটা, ঠিক আছে, এটাই বাকি আছে। তোমরা ওই ইউনিভার্সিটি সিলেবাসটা দেখো ফেব্রিক 2 এর, আমার শুধু এটাই বাকি আছে। এটা মোটামুটি তোমার এই লেকচার শিট আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, এটার দিকে এটা একটা ক্লাসে শেষ করা যায়। হ্যাঁ, যেহেতু আমরা কি দেখো এখানে নিট স্টিচ টাক মিস এগুলা নিয়ে, এগুলো আমরা অলরেডি ল্যাবে দেখছি যে কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ, তো তোমাদের একটা জিনিস বলে রাখি আমি আগে, যেমন আমরা ল্যাবে একটা জিনিস কি করছি, ক্যাম অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, আর কি নিডল অ্যারেঞ্জমেন্ট করছি, ঠিক না? আমরা দুইটাই করছি, যে ক্যাম অ্যারেঞ্জমেন্ট নিডল অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, আমরা কি ডিজাইন বের করি, এটা ডিজাইন বের করছি। আবার কি ডিজাইন দেওয়া আছে, আমরা কি ক্যাম অ্যারেঞ্জমেন্ট আর নিডল অ্যারেঞ্জমেন্ট বের করছি, ঠিক না? দুই দিকে আমরা প্র্যাকটিস করছি। এখন দেখো যে ধর যেমন আমরা এই ক্যাম নিডল থেকে তো দেখছি আমরা কিভাবে বের করা যায়, ক্যাম আছে। আমাদের বেসিকটা হচ্ছে ডিজাইন যেটা আছে, ঠিক আছে, ডিজাইন ধর আমার এই ওয়েল গুলো আঁকি। দেখো আমার এখানে ডিজাইন আছে কি ভার্টিক্যালি ওয়েল বরাবর, তাহলে আমরা এখানে ক্যাম করছিলাম আমরা হরিজেন্টালি, ঠিক না? আবার আর এক ক্ষেত্রে এই যে এটা ডিজাইন থেকে বললাম, আবার ক্যাম যেটা দেওয়া আছে আমার হরিজেন্টালি, এটা থেকে আমরা কি ভার্টিক্যালি ডিজাইন করছি। এটা এই বেসিক গুলো আমাদের জানা আছে। এখন আসো যেটা ডিজাইন থেকে ক্যাম ম্যানেজমেন্ট নিডল অ্যারেঞ্জমেন্ট। এখন আমরা ল্যাবে কয়েকটা ডিজাইন দেওয়া ছিল, ওইটা থেকে আমরা ক্যাম ম্যানেজমেন্ট নিডল অ্যারেঞ্জমেন্ট বের করছি। কিন্তু তোমরা বেলাল স্যারের বই দেখবা, হ্যাঁ ওখানে একটা চ্যাপ্টারই আছে ডিজাইনের, হ্যাঁ এই নিটিং এর চ্যাপ্টার যেটা, হ্যাঁ ওইটার পরেই দেখবা অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, সিঙ্গেল জার্সি রিব ইন্টারলক এগুলো দেওয়া আছে। আর ওখানে দেখো যে মানে ডিজাইন গুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে, যে ডিজাইন গুলোর নাম দেওয়া আছে, তারপর ডিজাইনটা দেওয়া আছে, আর ওই ডিজাইনের মানে ওইটা কোন ওই ফ্যাব্রিকটা কোন কাজে ব্যবহার করা হয় ওইসব ডিটেলস আছে। এখন দেখো পরীক্ষার হলে অনেক সময় এটা হতে পারে যে তোমাদের ডিজাইনের নাম দেওয়া আছে, ঠিক আছে, শুধু নেম, ডিজাইন নামটা দেওয়া আছে, তোমাদের কি করতে হবে, ওই নাম দেখে ডিজাইনটা আঁকতে হবে। হ্যাঁ, যে আমি সংক্ষেপে এরকম এই ডিজাইনটা হইলো, যে এই নামটা দেওয়া আছে তাতে তুমি পাইলা যেটা করছে একটা নিট, তারপর মিস, আবার নিট, এইভাবে, হ্যাঁ।
তারপরের কোর্সটা ধরো উল্টাটা। হ্যাঁ, এই টাইপের ডিজাইন আমরা ল্যাবে করছি। তো মেইন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে তোমাদের কিন্তু অনেক সময় পরীক্ষায় হয়তো এই ডিজাইনটা ছবিটা দেওয়া থাকবে না, তোমাদের শুধু ডিজাইনের নামটা দেওয়া থাকবে, তোমাদের কি করতে হবে ডিজাইনটা আঁকতে হবে। হ্যাঁ, এটাই মেইন চ্যালেঞ্জ আমার যেটা মনে হচ্ছে, যে তোমরা যদি ক্যামেরা বের করতে পারো, ডিজাইনটা যদি না আঁকতে পারো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারতেছো না, ঠিক না? এখন সংক্ষেপে আমরা যেটা আলোচনা করছিলাম যে আমরা এরকম ডিজাইন যখন পাবো, হ্যাঁ, আমরা নিজে আঁকলাম, তারপর কি আমার রিপিট বের করতে হবে, রিপিট বের করতে হবে। তারপর আমরা দেখবো ওয়েল কয়টা, এখানে ওয়েল আছে রিপিটে 2টা, তাহলে আমরা 2টা নিডেল লাগবে রিপিটে। হ্যাঁ, আর যেহেতু কোর্স আছে 2টা, তাহলে আমরা 2টা ফিডার নিব, ঠিক আছে? তারপর কি আমরা সহজভাবে এখানে ফিডার 1 ফিডার 2 দুটা নিব, আর যেহেতু 2টা নিডেল আমরা এরকম করছি। হ্যাঁ, প্রথমটা ধরো ফিডার 1 হচ্ছে ফিডার 2, ঠিক আছে? তারপর কি আমার নিডেল 1, তারপর নিডেল 2। এখন আসো আমরা দেখবো কি ফিডার 1 এ নিডেল 1 কি তৈরি করছে। আমরা দেখতেছি ফিডার 1 এ নিডেল 1 মিস তৈরি করছে, তাহলে আমরা এখানে কি মিস ক্যাম দিব। তারপর ফিডার 2 তে নিডেল 1 নিট তৈরি করছে, তাহলে আমরা ফিডার 2 তে নিডেল 1 নিট তৈরি করছে। তারপর 2 নম্বর নিডেল, এটা ফিডার 1 এ নিট তৈরি করছে, তাহলে আমরা এখানে নিট ক্যাম দিব। তারপর এটা ফিডার 2 তে মিস তৈরি করছে, তাহলে আমরা মিস ক্যাম দিব, ঠিক আছে? এখন এইখানে আমরা ক্যাম ম্যানেজমেন্ট নিডেল অ্যারেঞ্জমেন্ট বের করলাম। এখন একটা ক্যালকুলেশন আমাদের করে দিতে হবে। হ্যাঁ, যেমন ধর আমার এই নিটিং মেশিনে 66টা ফিডার আছে, 66টা ফিডার আছে, তাহলে আমার এখানে নিট ক্যাম কয়টা লাগবে এই ডিজাইনের জন্য, আর মিস ক্যাম কয়টা লাগবে। তাহলে আমরা এখানে 2টা ফিডারে অলরেডি হিসাব পাচ্ছি কি, যে 2টা ফিডারে আমার লাগতেছে 2টা নিট ক্যাম আর 2টা মিস ক্যাম, সেটা 2টা ফিডারে। হ্যাঁ, তাহলে আমার 66টা ফিডারে কত লাগবে, এখানে আমরা 33 তে গুণ দিলে আমরা কত পাবো, 66টা নিট ক্যাম 66টা মিস ক্যাম, তাই না? তাহলে আমাদের লিখতে হবে এটা, যে আমার ওই মেশিনে তাহলে আমার ওই ডিজাইনের জন্য 66টা নিট ক্যাম আর 66টা মিস ক্যাম লাগবে, ঠিক আছে? এখন আসলে আমাদের নিডেলের হিসাবও দেখাইতে হবে, যেহেতু এটা 2টা ক্যাম ট্র্যাক। একটা হচ্ছে যে তোমার ইয়া এই 1 নম্বর নিডেল আর একটা 2 নম্বর। হ্যাঁ, বা আমরা তো এটা জানি যে এটা বাটের পজিশনের উপর ডিপেন্ড করে 2টা ক্যাম ট্র্যাকে যাচ্ছে। এখন এখানে দেখতেছি যে আমার রিপিটে একটা 1 নম্বর নিডেল, একটা 2 নম্বর নিডেল। হ্যাঁ, এখন আমি দেখো যে সরাসরি বলা থাকতে পারে যে নিটিং মেশিনে 2000টা নিডেল আছে, তাহলে আমরা কি বলবো, 1000 লাগবে 1 নম্বর নিডেল, 1000 লাগবে 2 নম্বর নিডেল। আবার আরেকটা কি হতে পারে, যেমন ডায়ামিটার আর গেজ দেওয়া আছে, তাহলে আমরা সিঙ্গেল জার্সি নিটিং মেশিন হলে কি আমরা পাই ডিজি দিয়ে টোটাল নাম্বার অফ নিডেল হিসাব করব, তারপর বলবো যে 1 নম্বর নিডেল কয়টা লাগবে, 2 নম্বর নিডেল কয়টা লাগবে। এটা আমার 4টা ক্যাম ট্র্যাকেও হইতে পারে যদি লাগে। হ্যাঁ, এরকম বুঝছো, যে আমার মানে এখানে শুধু ক্যাম ম্যানেজমেন্ট নিডেল অ্যারেঞ্জমেন্ট বের করে শেষ হয় না অনেক সময়, তখন আবার কি এই ক্যামের ক্যালকুলেশন গুলো লাগে, নিডেলের ক্যালকুলেশন গুলো লাগে, বুঝছো? তো আমার মনে হয় যে আমি চাইছিলাম যে তোমাদের একটা মানে এই ডিজাইনের উপর একটা ক্লাস নিব, কিন্তু এখন তোমাদের তো পরীক্ষা চলে আসছে, ঠিক না? তোমরা একটু ওই যে বেলা স্যারের বইটা দেখো, ওখানে আলাদা ডিজাইন দেওয়া আছে, বুঝছো, এই ইয়েতে। তো ওগুলি তোমরা একটু প্র্যাকটিস করো, তোমাদেরই সুবিধা হবে পরীক্ষার হলে। আর 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 হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি ওই যে এটাই ছিল আমার লাস্ট চ্যাপ্টার। তোমরা যে তোমাদের ফ্যাব্রিক 2 এর সিলেবাসটা দেখবা, বুঝছো? আমার হিসাবে আমার এটা দিয়ে শেষ হয়। আর এই কমার্শিয়াল ফ্যাব্রিক বা ফ্যাব্রিক ডিজাইন যেগুলি আছে এগুলি একটু তোমাদের দেখতে হবে, এগুলো আমি আলোচনা করবো, বুঝতে পারছো? আর এই লেকচার শিটটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে। এখন আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, যে এখানে হচ্ছে যে বেসিক লুক অর স্টিচ টাইপ, এইটা হেডিং। এটা আমরা যদি দেখি, আমরা বেসিক স্টিচ কি জানি। হ্যাঁ, আমরা কি জানি, এক মিট, তারপর টাক আর মিস,
ঠিক আছে, এটার ক্যামও আমরা চিনি, নিট নিট তৈরি করতে আমার নিট ক্যাম লাগে, টাক তৈরি করতে টাক ক্যাম, আর মিস স্টিচ তৈরি করতে মিস ক্যাম লাগে। মিস স্টিচকে আবার অনেক সময় ফ্লোট স্টিচ বলে। ঠিক আছে, ফ্লোট, হ্যাঁ, মিস বা ফ্লোট, হ্যাঁ। আর আমরা আরেকটা জিনিস জানি, টাক আর মিসের সাথে কি তৈরি হয়, হেড লুপ তৈরি হয়। ঠিক আছে, হেড লুপ তৈরি হয়। আর আমরা যদি সংক্ষেপে আবার দেখতে চাই যে নিট টাক মিস কিভাবে তৈরি হয়, হ্যাঁ, যে আমরা এই শীটে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো এই যে তোমার এইটা, হ্যাঁ, এই ডায়াগ্রামটা দেখো, যে এখানে মোট কথা আমরা যেটা দেখছি যে নিডেল যেটা একদম উপরে উঠে, যেটা ফুল ক্লিয়ার হয়, তারপর কি নতুন ইয়ান ধরে, তখন আমাদের কি হইতেছে এখানে এটাতে নিট স্টিচ তৈরি হচ্ছে। হ্যাঁ, যে নিডেল যখন নিট ক্যাম পাইতেছে, হ্যাঁ, তখন তবে সে টাক স্টিচ কখন হইতেছে, যখন আমার হুক থেকে ওর লুপ ক্লিয়ার হচ্ছে না, কিন্তু আবার কি যে নতুন ইয়ানটা নিডেল হুক ধরতেছে, হ্যাঁ, তারপর কি সে যখন নকওভার করতেছে, তখন তার এই দুটা সুতা যে ছিল হুকে, একটা ওর লুপ আর একটা নিউ ইয়ান, নিউ ইয়ানটা কি টাক স্টিচ তৈরি করে, হ্যাঁ, আর ওর লুপটা কি হেড লুপ আকারে থেকে যায়, হ্যাঁ, এটা লম্বা একটা লুপ তৈরি হয়, যে তার যেখানে নকওভার করার কথা ছিল তার পরের কোর্সে সে নকওভার করতেছে। আর যেই নিডেলটা মিস ক্যাম ফলো করে একদমই উঠবে না, সে কি হবে যে ওর লুপটা ক্লিয়ার হবে না, হুকের মধ্যে থেকে যাবে, আর নিউ ইয়ার্নও এখানে ফিড হবে না। ঠিক আছে, তাহলে আগের মতো কি ওর লুপটা যেহেতু হুকে থেকে যাইতেছে, তাই এটা হেল লুপ আকারে তৈরি হবে। আর যেই ইয়ার্নটা আমার ফিড হয় নাই, ওটা স্ট্রেইট ইয়ার্ন হিসাবে ফ্যাব্রিকে মিস লুপ তৈরি করবে। ঠিক আছে, আর আমরা একটু দেখি আমাদের ইয়েতে, এই যে হোয়াইট বোর্ড, এখানে আমরা 3 রকমের স্টিচ পেলাম, নিট, টাক, মিস, আর টাক আর মিসের সাথে কি আরেকটা একটা করে হেড লুপ তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এর সাথে আরেকটা জিনিস দেখো, আমরা একটা দেখবো ড্রপ স্টিচ। ঠিক আছে, ড্রপ স্টিচ বা এটাকে প্রেস অফ স্টিচও বলে। হ্যাঁ, ড্রপ স্টিচ এটা কি, যে দেখো আমরা একটা দেখাই এখানে, যে এই আমার নিট ক্যাম, এখানে কি বলছে, আমরা নিট স্টিচ তৈরি হবে, তারপর ধরো আমার এই টাক ক্যাম, এখানে টাক স্টিচ তৈরি হবে, আর হচ্ছে আমার মিস ক্যাম, এখানে মিস স্টিচ তৈরি হবে। ঠিক আছে, এখন দেখো ড্রপ স্টিচের বেলা কি হচ্ছে, যে আমরা এখানে একটা নিট ক্যাম ধরি, এই ঠিক আছে, এখানে যদি আমরা পজিশন গুলা দেখাই, এই হচ্ছে আমার রেস পজিশন, এখানে এখানে ক্যামে ওঠা শুরু করে নাই, তারপর যখন ক্যাম্পে ওঠা শুরু করবে, এখানে হচ্ছে আমার ক্লিয়ারিং, তারপর ক্লিয়ারিং থেকে একদম নিচে একটু নিচে নামলে এখানে কি আমার ইয়ার্ন ফিডিং, আর লাস্ট হচ্ছে আমার নকওভার একদম নিচে। এখন দেখো যে ধরো এখানে তোমার ক্লিয়ারিং ঠিক মতোই হইল, ঠিক আছে, নিডেল উপরে উঠে ওর লুপকে স্টেমে নিয়ে গেল, তারপর কি ইয়ার্ন ফিডিং হইতে পারলো না কোনো কারণে ল্যাচ বন্ধ ছিল বা সুতাটা ঠিক প্লেসে ছিল না, বিভিন্ন কারণে এখানে ইয়ার্ন ফিডিং নাও হইতে পারে নিডেল হুকে। হ্যাঁ, কিন্তু নিডেল তো ঠিকই নিচে নেমে আসবে, বেয়ে নতুন ইয়ার না ধরে সে একদম নিচে নেমে আসবে, নেমে আসলে কি হবে, নকওভার পজিশন চলে যাবে। হ্যাঁ, এখানে কি হবে দেখো, যে আমরা যে আঁকছিলাম এখানে, এই ধরো আমার নিউ লুপ, এই ওর লুপ, তার মধ্যে দিয়ে আমরা এই নিউ লুপটা নিডেল নকওভার করছে। ঠিক আছে, এইটা এখন দেখো যে এখানে ল্যাচ বন্ধ ছিল, হ্যাঁ, এখন দেখো যে যদি আমার নতুন ইয়ান ধরতে না পারে, তখন তো এই নিউ লুপটা থাকতেছে না, তখন কি হবে, যে এই আমার নিডেল, হ্যাঁ, নিডেল নিচে নেমে আসছে, তখন কি ওর লুপটা এই ল্যাচটাকে বন্ধ করে ঠিকই বের হয়ে আসবে। ঠিক আছে, এটাকে বলতেছে আমার ড্রপ স্টিচ, এই ওর লুপ যেটা বের হয়ে আসলো নতুন সুতা না ধরা সত্ত্বেও, এটাই হচ্ছে আমার ড্রপ স্টিচ বা প্রেস অফ স্টিচ। হ্যাঁ, এই ড্রপ স্টিচ আমরা কিসে পড়ছি, ওই যে নিটিং নিট ফ্যাব্রিক ফল্টসে, হ্যাঁ, যে ড্রপ স্টিচ তৈরি হয় কখন, যখন আমার নতুন ইয়ান ধরতে ব্যর্থ হয় নিডেল। হ্যাঁ, ড্রপ স্টিচ তৈরি হয়। আর আরেকটা পড়ছিলাম যে যখন অনেকগুলো পাশাপাশি নিডেল ড্রপ স্টিচ তৈরি করে, তখন কি হয়, ক্লথ ফল আউট বলে ওটাকে। হ্যাঁ, যে ফ্যাব্রিক নিটিং মেশিনে ফ্যাব্রিকটা ঝুলে পড়ে, এটাকে বলে ক্লথ ফল আউট। ঠিক আছে, তো
তাহলে এখন আমরা এই আমাদের আজকে ক্লাসে যেগুলি করব, এক নিট স্টিচ, টাক স্টিচ, মিস, হেড, আর লাস্ট হচ্ছে আমার এই ড্রপ। ঠিক আছে, এই কয়টা স্টিচ নিয়ে পড়বো। এখন এই কয়টা স্টিচ নিয়ে পড়তে গেলে আমাদের বেসিক কিছু জিনিস এখানে আলোচনা করে নেই। যেমন আমরা যদি নিট লুপ আঁকি, নিট লুপটা এরকম হচ্ছে। ঠিক আছে, টাক স্টিচ যদি আমরা আঁকি অনেকটা এরকম ত্রিভুজাকৃতি। ঠিক আছে, তারপর আসলে মিস, এইটা আমরা এইভাবে স্ট্রেইট আঁকতে পারি। হ্যাঁ, যেই সুতাটা, হ্যাঁ, আমরা যদি এখানে এই ফ্যাব্রিকে দেখতে চাই, ঠিক আছে, ফ্যাব্রিকে আমরা এই যে আমার মিস স্টিচ এইটা, ঠিক আছে, দেখো এখানে কালো সুতাটা এখানে স্ট্রেইট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আসো আমি যদি টাক দেখতে চাই, এই যে আমার টাক, এই কালো সুতাটা দেখো ত্রিভুজাকৃতি হয়ে গেছে। এখন এর সাথে সাথে আমরা একটা জিনিস দেখি, এখানে নোটেশনটা এখানে দেখে রাখি। যা দেখো এই যে এই পাশে এই এটা হচ্ছে আমার লুপিং ডায়াগ্রাম, আর এই পাশে হচ্ছে নোটেশন, আর নিচেটা আমরা বলতে পারি পয়েন্ট পেপারে লুপিং ডায়াগ্রাম। এখন দেখো এখানে যে আমরা এখানে এই আমরা এক যে নিটকে আমরা এক্সপ্রেস করি গ্রাফ পেপারে এরকম ক্রস দিয়ে, টাককে এক্সপ্রেস করি এরকম ডট দিয়ে, আর মিসকে এক্সপ্রেস করি গ্রাফ পেপারে এরকম ব্ল্যাঙ্ক স্কোয়ার রেখে। হ্যাঁ, এর সাথে সাথে আমরা একটা জিনিস জানছি যে আমরা যখন ফেস লুপ দেখাই তখন আমরা ক্রস দেই, আর যখন ব্যাক লুপ দেখাই টেকনিক্যাল ব্যাক তখন আমরা এরকম সার্কেল দিই। একটার সাথে একটা গুলায় ফেললে হবে না। হ্যাঁ, আমরা এটার ক্ষেত্রে আমরা যখন নোটেশন দিতেছি এটা হচ্ছে নিট, টাক, মিস। আর এইভাবে যদি আমরা বলি ক্রসটা হচ্ছে আমার টেকনিক্যাল ফেস, সার্কেলটা হচ্ছে টেকনিক্যাল ব্যাক। হ্যাঁ, টেকনিক্যাল ফেস বলতে এটা আমরা ভি শেপ লুপ দেখতেছি, সার্কেল দেওয়া মানে আমরা সেমি সার্কেল দেখতেছি। হ্যাঁ, ব্যাক সাইড। তো এই গেল। আর এখানে যেটা আরেকটা জিনিস দেখার আছে, এই যে দেখো এখানে আমার টোটাল 3টা কোর্স, তাহলে আমরা এখানে 3টা কোর্স আঁকা হয়েছে। মাঝখানে হচ্ছে আমার টাক স্টিচ, এটা ডট দিয়ে দেখানো হয়েছে। এবার আমি যদি পয়েন্ট পেপারে দেখাই তাহলে দেখো এখানে এই যে সবগুলো হচ্ছে নিট স্টিচ আর একটা টাক, এই ধরো এই, ঠিক আছে, এই হচ্ছে আমার সব, এটা নিট, তারপর কি এই টাক, এই আমার আবার নিট। হ্যাঁ, এটা কি আমার এই লুপগুলা কি নিটের, এইগুলো হচ্ছে আমার টেকনিক্যাল ফেস। আমি যদি টেকনিক্যাল ব্যাক আঁকতে চাই, হ্যাঁ, নিটের, তাহলে আমরা কিভাবে কি এইভাবে ব্যাক, ঠিক না, এইগুলো আমরা দেখছি। আর এইখানে এই যে আমরা নোটেশন দেখলাম, এরপরে আমরা যদি ইয়ে দেখি, এখানে আচ্ছা এটা পরে আসতেছি। এখানে একটা হচ্ছে আমার মিস, মিস বা ফ্লোট, এখানে আমার লুপিং ডায়াগ্রাম দেওয়া আছে। তারপরে আমরা যদি নোটেশন দেখতে চাই, এখানে আমাদের দেখো আগেরটার মতোই, শুধু মাঝখানে একটা ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে আমার মিস। হ্যাঁ, যেটা ব্ল্যাঙ্ক। আর আমরা যদি পয়েন্ট পেপারে দেখাতে চাই তাহলে এরকম। ঠিক আছে, আমরা যদি এখানে দেখাই যে এই মিসটা দেখাবো কিভাবে, এখানে কোনো টাক বা মিসের মতো নাই। হ্যাঁ, তো এই গেল। এখন আমি যেটা আলোচনা করতেছিলাম ওইটাতে যাই। দেখো এই যে আমার 3টা লুপ, এই নিট, এই টাক, আর এই মিস। ঠিক আছে, এখন দেখো সব থেকে বেশি ইয়ার্ন লাগছে কোনটা তৈরি করতে। হ্যাঁ, যে আমরা জানি যে 2টা পয়েন্টের শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে স্ট্রেইট লাইন, শর্টেস্ট ডিস্টেন্স। এছাড়া যত পথে যাবো এটা বড় হবে। ঠিক আছে, যত দিক দিয়ে যাও ওই পথটা বড় হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, মিস স্টিচ তৈরি করতে আমার সব থেকে কম পরিমাণ সুতা লাগছে। আর তারপরে লাগছে কোনটা, এখানে আমার টাক, টাকে তারপরে আর সব থেকে বেশি লাগে আমার নিটে। ঠিক আছে, সব থেকে বেশি পরিমাণ ইয়ার্ন। আবার এই ডায়াগ্রাম আমরা দেখবো কি যে নিটের এই বেসটা যতটুকু চওড়া, হ্যাঁ, যতটুকু উইথ, হ্যাঁ, বা নিচে যতটুকু, হ্যাঁ, জায়গা নিতেছে তার থেকে সবচেয়ে বেশি নিচ্ছে এখানে টাক স্টিচ। ঠিক আছে, তাই ফ্যাব্রিকে যদি আমার টাক স্টিচ থাকে, হ্যাঁ, এটা ধরো আমরা একটা দুটা বলবো, যদি বেশি হয়, বা মোট কথা টাক স্টিচ যেই ফ্যাব্রিকে থাকবে ওইটার উইথ কি হবে, উইথ বেশি চওড়া হবে, মানে ওই ফ্যাব্রিকটা বেশি চওড়া হবে যদি আমার টাক স্টিচ থাকে। ঠিক আছে, আবার আমরা যদি এখানে ডায়াগ্রাম দেখি আরেকটা জিনিস, এই টাকের,
এই যে এটাতে দেখো যে এই টাক স্টিচটা যেখানে আছে সেখানে কি টাক স্টিচের সামনে একটা হেড লুপ আছে, ঠিক আছে? হেড লুপের হেড অংশটা আছে, আর হেড লুপের হেড অংশের পিছনে আছে টাক স্টিচ। তার মানে কি যে এখানে দুইটা সুতা থিকনেস তৈরি করতেছে, এখানে এই জায়গাটায় ফ্যাব্রিকটা একটু মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর ফলে কি হবে যে তোমার ফ্যাব্রিকের থিকনেস যেমন বাড়বে, মানে ফ্যাব্রিকটা যেমন একটু মোটা হবে, সেরকম কি তার ওজনও বাড়বে, যেহেতু ফ্যাব্রিকটা মোটা হয়ে যাচ্ছে, পুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা মিসের বেলায় যদি দেখি এখানে, ঠিক আছে, মিসের বেলায় দেখো এরকম কোনো থিকনেস বাড়ে নাই, ঠিক আছে? এখানে হেড লুপ আছে উপরে, মিস লুপ এখানে, এই টেকনিক্যাল ব্যাকে এটা এই মিস লুপ আকারে আছে। হ্যাঁ, তো এখানে কি আমার থিকনেসটা বাড়বে না। আবার আমরা যদি নিটেরটাও দেখি, ওখানেও দেখবো যে আমরা থিকনেসটা বাড়তেছে না। তাই আমরা বলতে পারি কি টাক স্টিচ থাকলে তোমার ফ্যাব্রিকের থিকনেস আর ওয়েট দুটোই বেড়ে যায়। এখন আসলে এক্সটেন্সিবিলিটি, হ্যাঁ, এক্সটেনশন, যদি আমি টেনশন দেই ফ্যাব্রিকে তাহলে কি হবে? এখন দেখো আমরা যদি নিট লুপ এটাতে চিন্তা করি, এটা যদি আমরা পাশের দিকে টান দেই, ঠিক আছে, পাশের দিকে টান দিলে কি হবে? এখানে সব থেকে বেশি সুতা আছে। হ্যাঁ, আমরা যদি এক্সটেনশনের কথা চিন্তা করি, বা অনেক ক্ষেত্রে যদি আমরা ব্রেকেজ, হ্যাঁ, ব্রেকিং স্ট্রেন্থের কথা চিন্তা করি, যে এখানে যখন আমরা দুই পাশে টেনশন দিব, এই লুপগুলা কি আগে ডিফর্ম হবে, হ্যাঁ, যে তার শেপটা চেঞ্জ করবে সবার আগে, ঠিক আছে? টেনশনের ফলে এই ডিফর্ম হবে, হ্যাঁ, শেপটা দুই দিকে টার্ন করবে, এতে কিছুটা ফোর্স যাবে। হ্যাঁ, তারপরে কি আরো ফোর্স দিলে, যদি আমরা তারপরেও টেনশন দেই, তখন কি হবে? ইয়ার্ন এক্সটেনশন হওয়া শুরু হবে, ইয়ার্ন গুলা যতটুকু সম্ভব এক্সটেন্ড হবে। তারপরেও যদি ফোর্স দেই, তখন এখানে ব্রেকেজ শুরু হবে ইয়ার্নের, মানে ফ্যাব্রিকটা ব্রেক করা শুরু করবে। আবার এখানে টাক স্টিচে দেখো, এখানে যেহেতু কম সুতা আছে, কম ইয়ার্ন, তার ফলে কি নিটের মতো অতটা এক্সটেন্সিবিলিটি সে দেখাবে না, যদিও উইড বেশি আছে। হ্যাঁ, এক্সটেন্সিবিলিটি তখন কম হবে, কারণ তার লুপে সুতা কম। তার ফলে এটা কিছুক্ষণ পরেই এই তোমার ইয়ার্নের উপর লোড করা শুরু হবে টেনশনে, হ্যাঁ, তারপর ব্রেক হবে। এখন মিসে দেখো এটা অলরেডি স্ট্রেইট হয়েই আছে। এখন আমরা যদি উইডথে দুই পাশে টেনশন দেই, তাহলে প্রথম থেকে এই ইয়ার্নটা এক্সটেন্ড হয়ে তারপর ব্রেক করবে, ঠিক আছে? আবার মানে কি যে আমরা এইভাবে বলবো, নিট নিট লুপ যেটাতে থাকবে, যে ফ্যাব্রিক, ওটার এক্সটেন্সিবিলিটি বেশি হবে, টাক স্টিচে একটু কম হবে, মিসে সব থেকে কম হবে, ঠিক আছে? তো এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখানে যেটা দেখাইছি, যে এই যে আমরা 5টা নিট, টাক, মিস, হেল্ড, ড্রপ। হ্যাঁ, এই একজন মানে জিজ্ঞেস করছে যে মিস আর ড্রপ, হ্যাঁ, একই কিনা। হ্যাঁ, এটা তো মানে ওই বলছিলাম যে আমাদের এই মিস যেটা, হ্যাঁ, মিস, হ্যাঁ, মিসে কি হচ্ছে যে আমার নিউ ইয়ার্ন নট ফেড, আবার কি ওল্ড লুপ নট ক্লিয়ার। হ্যাঁ, ওল্ড লুপও ক্লিয়ার হয় নাই, আবার কি নতুন ইয়ার্নও ফিট হয় নাই। হ্যাঁ, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আমার তার ফলে ওল্ড লুপটা হেড লুপ আকারে তৈরি হচ্ছে, ওল্ড লুপটা হেড লুপ, আর নিউ ইয়ার্নটা যেটা ফিট হয় না, ওটা ফ্যাব্রিকে মিস আকারে থেকে যায়। এখানে কি আমার ওল্ড লুপটা হেড লুপে তৈরি হচ্ছে, আর ড্রপের বেলায় কি ওল্ড লুপটা হয়ে যাচ্ছে ড্রপ স্টিচ, ঠিক আছে? এখানে কোনো হেড লুপ হচ্ছে না। আর এখানে ওইভাবে যেহেতু আমি নতুন ইয়ান ফিডও করি, মানে নতুন ইয়ানের প্রসঙ্গই নাই, তাই এখানে আমাদের এই মিস স্টিচও তৈরি হবে না, ঠিক আছে? তাহলে এখন মানে আমরা আমাদের লেকচার শিটে যাই। দেখো এই যে নিটেড স্টিচ, হ্যাঁ, যেটা নিট, হ্যাঁ, এটা আমাদের যদি বলি, হ্যাঁ, যে নিটেড স্টিচ, তাহলে আমাদের কমপক্ষে 3টা লুপ আঁকতে হবে, ওয়েল বরাবর 3টা লুপ আঁকতে হবে। যেটাতে কি দেখাচ্ছে যে আমরা যদি মাঝখানের লুপটা চিন্তা করি, এই মাঝখানের লুপের নিচের সিঙ্কা লুপ অংশ বা ফিট অংশ দুইটা তার নিচের লুপ দিয়ে ইন্টারমেশ করা আছে, ঠিক আছে? আবার
মাঝখানের লুপের হেড অংশ দিয়ে উপরের লুপটা ইন্টারমেশ করা আছে। ঠিক আছে, আমরা নেটের স্টিচ বলতে কমপক্ষে এরকম 3টা লুপের ইন্টারমেশিং অবস্থা বুঝবো। হ্যাঁ, আর এটা আমরা কিভাবে তৈরি, নিট কিভাবে তৈরি হয় এটা তো আমরা দেখছি। যেখানে আমার নিট ক্যাম থাকে তাতে কি আমার এখানে রেস্ট পজিশন, ক্লিয়ারিংও হবে, আবার কি ইয়ার্ন ফিডিংও হবে, লাস্টে আমার নক ওভার হবে। এই হচ্ছে আমার কমপ্লিট সাইকেল হচ্ছে নিট স্টিচ তৈরি। হ্যাঁ, এটা নিয়ে আমরা বহুবারই আলোচনা করছি। এরপর আসলে টাক স্টিচ। হ্যাঁ, এটা তো আমরা এই যদি সংক্ষেপে বলি 1-2 লাইনে, যে এখানে যেটা হবে আমাদের ক্যাম্পটা এরকম মাথাটা কেটে দেওয়া হয়েছে। এখানে যেটা হবে রেস্ট পজিশন আছে, ক্লিয়ারিং কি নাই, অত উপরে উঠতেছে না যে যাতে ক্লিয়ারিং হইতে পারে। হ্যাঁ, আমরা যদি ডটেড লাইন দিয়ে দেখাই এরকম, আবার কি ইয়ার্ন ফিডিং হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখানে ওর লুপ যেটা ক্লিয়ার হয়নি ওটাও হুকের মধ্যে আছে, যেটা নতুন ইয়ার্ন ফিড হয়েছে ওটাও হুকের মধ্যে আছে। লাস্টে যখন আবার আমার নক ওভার করবে তখন 2টা সুতা একসাথে নক ওভার করবে, ওর লুপটা হেড লুপ হবে, টাক স্টিচ আকার থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যদি দেখি, এখানে যেটা বলতেছে টাক স্টিচ যেটা আছে এটা কি হেড লুপ আর টাক লুপ দিয়ে তৈরি। ঠিক আছে, আমাদের ওই ধরলে আমরা যখন টাক স্টিচ আঁকবো সাথে আমার হেড লুপটাও আঁকতে হবে। ঠিক আছে, তারপর 2 নম্বরে যেটা আমরা প্রোডাকশন প্রসেস করছি যে ওর লুপও ক্লিয়ার হবে না, আবার কি নতুন ইয়ানো ফিট হবে। হ্যাঁ, এইভাবে আমাদের টাক স্টিচ তৈরি হবে এটা। আবার টাক স্টিচ যেটা আছে এটা কি ইনভার্টেড ভি অর ইউ শেপ কনফিগারেশন। হ্যাঁ, যে আমরা যদি এখানে দেখি একটা উল্টা ইউ বা ভি আকৃতির শেপ, হ্যাঁ, এই টাক স্টিচের এটা আছে। তারপর সাইড লিম। হ্যাঁ, যে সাইড লিম বলতে আমরা পাশের যে লম্বা দুটো অংশ এটা বুঝবো। আমরা কি জানি যে নিট আমরা তখন তৈরি করব যখন আমার ওই সুতাটার কালার ভিজিবল করব, আমরা পুরাটা দেখা যাবে। টাক কখন করব যখন আমার পার্শিয়ালি ভিজিবল করব, কিছুটা দেখা যাবে কিছুটা দেখা যাবে না। আর মিস তখন তৈরি করব যখন আমরা ওই সুতাটার ওই পয়েন্টে কালারটা আমরা হাইড করব। ঠিক আছে, তখন আমরা এই মিস স্টিচ তৈরি করব। হ্যাঁ, এখন দেখো যেখানে যেটা বলছে সাইড লিমস অফ দ্য টাক লুপস thus tend to show through on onto the face between adjacent waves। হ্যাঁ, এই ডায়াগ্রামে যদি আমরা দেখি যে হেডটা আমরা টাক স্টিচের হেড অংশটা দেখতে পাবো না, কারণ সে পিছনে ঢাকা পড়ে আছে, কিন্তু সাইড লিম যেটা এটা হালকা ভাবে আমরা দেখবো। হ্যাঁ, সুতার কালার যেটা আছে এটা হালকা ভাবে আমরা দুই সাইডে সাইড লিম যেটা দেখবো, পেইন্টেড ভাবে, হ্যাঁ, অস্পষ্ট ভাবে দেখবো। ঠিক আছে, তারপরে আসো এই তোমার 7 নাম্বারটা দেখো, যে এটা হচ্ছে যে আমার যদি আমরা ফ্যাব্রিককে টাক স্টিচ আইডেন্টিফাই করতে চাই, যে ফ্যাব্রিকের ডিজাইন বের করতে চাই, আমরা যদি দেখি এরকম ইউ আকৃতি বা ভি আকৃতির উল্টা তোমার লুপ আছে, তাহলে আমরা ওটা আইডেন্টিফাই করবো যে এটা হচ্ছে টাক স্টিচ। ঠিক আছে, তারপরে আসো এখানে আমরা যদি এফেক্টটা দেখি, এটার মানে নিট টাক স্টিচ ফ্যাব্রিকে থাকলে তার কি এফেক্ট করবে এটা যদি আমরা বুঝতে চাই, এটা ম্যাক্সিমামটাই আমি ওই যে হোয়াইট ইয়াতে কি বলে তোমার এই বোর্ডে, হ্যাঁ, আলোচনা দেখাইছি আমি তোমাদের, যে তোমার এখানে এই যে যেটা আছে, যে এখানে আমি পাশে বসে তোমাদের টাক্স থাকলে কি হবে যে ফ্যাব্রিকটা ওয়াইডার হবে। কেন, যে তার লুপের যে বেজ আছে এটা মানে তার স্ট্রাকচার অনুযায়ী চওড়া বেজ। হ্যাঁ, আবার তোমার এখানে যে তোমার টাক স্টিচ নিচের থেকে কম সুতা থাকে, হ্যাঁ, যে আমার লুপ লেন্থ যেহেতু শর্ট হয়, তাই এটা কি লেস এক্সটেন্সিবল কিসের তুলনায়, নিট লুপের তুলনায়। ঠিক আছে, নিট স্টিচের তুলনায় এটা লেস এক্সটেন্সিবল। হ্যাঁ, আবার তোমার এখানে ওটাও তো বললাম যে যেহেতু হেড লুপের পিছনে টাক স্টিচটা থাকে, তাই ডবল একটা মানে 2 ইয়ার্ন মিলে ফ্যাব্রিকের থিকনেসটা বাড়ায় দেয়। হ্যাঁ, তাই কি তার ওয়েটটা বেড়ে যায়, ওজন বেড়ে যায়। তারপরে আসো এই যে এখানে যেটা আছে টাক মোর পোরাস, মানে টাক স্টিচ
যে ফ্যাব্রিকে থাকবে ওটা হবে মোর পোরাস এন্ড ওপেন। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি যে টাক্স স্টিচ থাকলে পোরাস মানে কি, যেটা মানে ছিদ্রযুক্ত, হ্যাঁ, যেটার ভিতরে বাতাস চলাচল করতে পারে। হ্যাঁ, আর ওপেন বলতে তো আমরা বুঝি, এখানে দেখো আমার যেখানে টাক্স স্টিচটা তৈরি হয়েছে, হ্যাঁ, অন্য যে কোনো ওয়েলের তুলনায় যেই ওয়েলে হচ্ছে আমার টাক আছে, ওখানে কি হেড লুপ আছে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আরো যদি আমরা দেখি এখানে পাশাপাশি নিডেল টাক স্টিচ তৈরি করছে, এটা দেখো এই জোনটা কিছুটা আমার ওপেন মনে হবে, এখানে বাতাস ঢুকতে পারবে সহজে, বুঝছো? টাক স্টিচ থাকলে তাহলে আমরা কি পাইতেছি, যেটা পোরাস, মোর পোরাস আর ওপেন হচ্ছে। তারপরে আসো তোমার অনেক সময় যেহেতু আমার টাক স্টিচটা মানে ওইভাবে ধরলে টাক স্টিচের যে সাইড লিম গুলো আছে আমরা ওইগুলি অস্পষ্ট ভাবে দেখবো কালার। হ্যাঁ, তাই অনেক সময় ফ্যান্সি এফেক্ট তৈরি করতে, হ্যাঁ, যে আমরা টাক স্টিচ ব্যবহার করা হয়। যে আমরা যদি এখানে দেখো, যদি আমরা নিট দিয়ে তৈরি করি তাহলে কি ফ্যাব্রিকে একটা ইভেন ডিজাইন ফুটে উঠবে। আমি মিস তৈরি করি, ওটা কি হাইড হয়ে যাবে, একটা তার একটা রেগুলারিটি একটা ব্যাপার আছে। কিন্তু আমরা যদি টাক তৈরি করি তখন কি হবে, কোথাও দেখা যাবে কোথাও দেখা যাবে না, তখন একটা ফ্যান্সি এফেক্ট আসবে। তাই অনেক সময় টাক স্টিচ দিয়ে ফ্যান্সি ফ্যাব্রিকে ফ্যান্সি এফেক্ট তৈরি করা হয় কালারিয়ান যখন ব্যবহার করা হয়। হ্যাঁ, আর তারপরে আসলে এখানে একটা বলতেছে যে তোমার টাক লুক থাকলে কি হচ্ছে, লেন্থ ওয়াইজ ইলাস্টিসিটি কমে যাবে। হ্যাঁ, আর একটা হচ্ছে ফ্যাব্রিক লেন্থও কমে যাবে। হ্যাঁ, এটা তো কেন হবে, এটা দেখো যে আমরা এই যে এই আচ্ছা, যে আমরা এখানে নিট টাক মিস যেমন আঁকছি, সেরকম যদি আমরা এখানে হেড লুপ আঁকি, হেড লুপ, হ্যাঁ, এটা দেখো, এটা কি, এটা এই লুপটার প্রথম কোর্সেই নকভার করার কথা ছিল। হেড লুপ যেটা আমার এই হুকটা ধরে রাখছিল, এটা কি হয় তার পরের কোর্সে বা তারও পরে নকভার করতে পারে। এটা যত পরে নকভার করবে তত কি এই লুপের ইয়ার্নের উপর তত টেনশন বাড়বে। ঠিক আছে, তত টেনশন বাড়বে। আর এখানে দেখো যে আমরা যদি এই ইয়েটা দেখি, তোমার ডায়াগ্রামটা দেখি, যে এই যে, হ্যাঁ, এখানে দেখো যে এই লুপগুলা কি লেন্থের দিকে লম্বা, ফ্যাব্রিক লেন্থের দিকে। এখন তার ফলে কি হবে, যে যেহেতু এই হেড লুপের উপর কি টেনশন আছে অলরেডি, তার ফলে কি হবে যে ফ্যাব্রিক লেন্থটা ছোট হবে একটু। আবার আমরা যদি এই তোমার ফ্যাব্রিক লেন্থ বরাবর টেনশন দেই বা টান দেই, তখন কি হবে, এই হেড লুপ গুলা সবার আগে ছিড়বে, কারণ সে অলরেডি টেনশনে ছোট হয়ে আছে, আর একটা হচ্ছে তার উপর টেনশন অলরেডি আছে। হ্যাঁ, তার ফলে কি যে আমরা লেন্থ ওয়াইজ যদি এক্সটেনশন করতে যাই তাহলে ফ্যাব্রিকের স্ট্রেংথটা আমরা কম পাবো। হ্যাঁ, কারণ সুতা আগে ছেঁড়া শুরু করবে। ঠিক আছে, তারপরে আসো তোমার এখানে এই আরেকটা হচ্ছে যে রব ইয়ার্ন। হ্যাঁ, আমরা রবিং করছি। হ্যাঁ, যে তোমার রবিং বলতে আমরা বুঝছি যে যেই লুপ, একটা লুপ যদি অন্য লুপ থেকে ইয়ার্ন টান দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, এখন তোমার টাক আর হেড লুপ এই দুটা কি টেনশনে থাকে। হ্যাঁ, আমরা যদি স্ট্রাকচারে দেখি যে তাদের টেন্ডেন্সি কি হবে, বিশেষ করে হেড লুপ, তো আমি তো বললামই যে হেড লুপ সবসময় টেনশনে থাকবে। কারণ সে যেখানে নকওভার করার কথা তারপরে নকওভার করছে। এখন এই হেড লুপ আর টাক লুপ কি করবে, পাশের লুপগুলা থেকে সুতা রবিং করার একটা টেন্ডেন্সি তাদের থাকবে। ঠিক আছে, তো তার ফলে কি হবে যে আমাদের ওই একই কারণে ফ্যাব্রিক লেন্থটা কম হবে। ঠিক আছে, তারপরে আসো তোমার এটা তো বললামই যে উইথ কি হয়, যে এখানে ইনক্রিজ হয়। হ্যাঁ, আর তোমার এখানে আরেকটা যেটা আছে যে 3 ডাইমেনশনাল রিলিফ। হ্যাঁ, যে আমরা যদি টাক্সিস দেখি, এটা যেমন থিকনেস বাড়াইতেছে, হ্যাঁ, সেরকম আমরা যদি এখানে দেখি যে আমরা যদি ফ্যাব্রিকে টাক্সিস তৈরি করি, পুরাটা না, পুরাটা তো তৈরি করা সম্ভব হয় না। আমরা ধরো এই ফ্যাব্রিক, হ্যাঁ, এখানে যেখানে টাক থাকবে ওখানে যেমন ওপেন ওয়ার্ক হবে, সেরকম হেডলুপ আর টাক্সিস মিলে থিকনেস ওখানে বেড়ে যাবে। তাই এখানে দেখে একটা মনে হবে যে 3 ডাইমেনশনাল ওয়ার্ক। হ্যাঁ, যে আমরা হাত দিলে ওই পয়েন্টগুলো বুঝতে পারবো।
হ্যাঁ, তাই এখানে বলতেছে 3 ডাইমেনশনাল রিলিফ। হ্যাঁ, আর তোমার এই যে পরে যেটা 10 নম্বরে আছে ওপেন ওয়ার্ক এফেক্টস, হ্যাঁ এটা তো বললাম। ইমপ্রুভ দ্য সারফেস টেক্সচার, হ্যাঁ যে নিট ফ্যাব্রিকের যেটা থাকে যে এমনিতে সফট হয়, হ্যাঁ তারপর টানলে কি এক্সটেনশন হয়, কিন্তু যদি আমরা টাক্সিস দিই তাহলে এখানে কি যে হেড লুপ টাক্সিস দুটাই টেনশনে আছে, তার ফলে তার তার যে স্ট্রাকচার বা সারফেসের যে এফেক্ট এটা কি হয় যে তোমার ইমপ্রুভ হয়। হ্যাঁ, ওটা একটা রেগুলার একটা এফেক্ট থাকে, ঠিক আছে। তারপরে যে রিইনফোর্স, হ্যাঁ যেটা আমার মানে রিইনফোর্স মানে শক্তিশালী করা। হ্যাঁ, যেমন তোমার ধরো এই যেমন বেশ কিছু ইয়ে আছে, হ্যাঁ যে যেমন আমি দেখাই, যেমন কম্পোজিট যেটা বলে, হ্যাঁ প্লাস্টিকের জিনিস, হ্যাঁ প্লাস্টিক ম্যাটেরিয়াল, এটার মধ্যে ধরো আমরা ইয়ে দিলাম, এই ফ্যাব্রিক দিয়ে দিলাম। হ্যাঁ, প্লাস্টিক যখন বানাচ্ছি ভিতরে ফ্যাব্রিক দিয়ে দিলাম, এটা কি প্লাস্টিকের যে শক্তি, হ্যাঁ ভিতরে ফ্যাব্রিক দেওয়ায় যে কম্পোজিট, এই দুটো মিলে যে কম্পোজিট হলো তার স্ট্রেংথ অনেক বেশি হয়ে যায়, বুঝছো। এই স্ট্রেংথটা শুধু ফ্যাব্রিক বা শুধু প্লাস্টিকে তুমি পাবা না। হ্যাঁ, তাই এটাকে বলে রিইনফোর্স, হ্যাঁ যে কম্পোজিট, হ্যাঁ রিইনফোর্স কম্পোজিট। ওইরকম দেখো যে আমরা যদি ফ্যাব্রিকের টাক্সিস দেই, যেটাতে হেড লুপ আর টাক্সিস দুইটাই টেনশনে আছে, হ্যাঁ তার ফলে কি হয় তার স্ট্রাকচারটা একটু ইয়া হয়, মানে শক্তিশালী হয়, মানে তার মানে ওইরকম সফটও থাকে না, আবার তোমার বেন্ডিং এগুলি কিছুটা ইমপ্রুভ হয়, বুঝছো। তারপরে আসো লেদার রেজিস্ট্যান্ট, হ্যাঁ যেমন লেদারিং কোথায় পড়ছে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকে, আমার যদি কোনো সুতা ছিঁড়ে তাহলে নিডেল লুপ কি করে আনমেশ আপে ওয়েল, আর যদি সিঙ্কার লুপ হয় যে তোমার ইয়েটা হয় আনমেশ ডাউনে ওয়েল। হ্যাঁ, যে তোমার টাক্সিস থাকলে এই ল্যাডার রেজিস্ট্যান্স এফেক্টটা থাকে, কারণ এখানে হেড লুপ আছে, তার ফলে একটা স্ট্রাকচারে ব্রেকডাউনটা কম হয়। এখানে দেখো যে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হেড লুপের কারণে, দেখো যে আমরা হেড লুপের কারণে আমরা দেখবো যে একটা ওয়েলে, হ্যাঁ আমরা যদি এভাবে দেখাই, মানে একটা কোর্স তারপর ধর আরেকটা কোর্স তারপর আরেকটা কোর্স আরেকটা কোর্স, আর ওয়েল ধরলে আমরা এইভাবে চিন্তা করবো। হ্যাঁ, যে আমরা যদি একই নিডেলে তোমার টাক্সিস তৈরি করতে চাই তাহলে পর পর 4টার বেশি আমরা টাক্সিস তৈরি করতে পারবো না। হ্যাঁ, এটার কারণ হচ্ছে কি যে আমরা যখন টাক্সিস তৈরি করতে থাকবো তখন কি হবে এই হেড লুপটা লম্বা হইতে থাকবে, ঠিক আছে। নর্মালি 4টা মিস বা টাকের পরে হেড লুপের উপর এত টেনশন পড়ে যে এই ইয়ানটার ওই টেনশন মানে বিয়ার করতে মানে বহন করতে পারে না, তখন কি সুতাটা ছিঁড়ে যায়। তাই আমরা যদি ইয়া বরাবর একটা নিডেলে চিন্তা করি তাহলে আমাদের 4টার বেশি আমরা টাক বা মিস তৈরি করতে পারবো না। যদি আমরা পাশাপাশি নিডেল বলি যে একই কোর্সে আমরা কটা এই টাক্সিস তৈরি করতে পারবো, এটা হচ্ছে আমার 6টা, ঠিক আছে। তো এখানে দেখা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে আমাদের এই যে পাশাপাশি 4টা নিডেলে টাক্সিস তৈরি হয়েছে। এখানে মাঝখানে যে স্ট্রেট দেখে আমাদের ওটা মনে হয় মিস, কিন্তু আমরা যদি মিসেরটা দেখি এখানে এই দেখো এই মিস, এটা কিন্তু হেড লুপের সাথে উঠে নাই, ঠিক আছে, একটু পার্থক্য আছে, খেয়াল করলে তোমরা বুঝবা। আর আচ্ছা এটা টাক্সিস গেল, এবার শো ফ্লোট অর মিড স্টিচ, নোটেশন তো আলোচনা করা হইলো। আপনার সব মিস থাকলে এগুলি ওই যে লুপ যখন আলোচনা করলাম তখন এইগুলি আলোচনা করা হয়েছে যে আমার এই কিভাবে মিস বা ফ্লোট তৈরি হয়। হ্যাঁ, তারপরে শো আরেকটা জিনিস হচ্ছে, এটা তো আমরা বললামই যে মিস স্টিচ নতুন যেটা থাকবে ওটা কি ফ্যাব্রিকের টেকনিক্যাল ব্যাক সাইডে থাকবে, ঠিক আছে। আমরা ডায়াগ্রাম দিয়ে দেখি যে এখানেও আছে, এখানে বোঝা যাবে, কিন্তু এখানে তোমরা আরো সহজে বুঝতে পারবা যেখানে একটা এটাকে এইখানে, হ্যাঁ এই সব হচ্ছে আমার ফেস লুপ। এই লুপে দেখো যে মিস লুপ যেটা স্ট্রেইট ওটা লুপগুলার পিছনে চলে গেছে, পিছনে থাকবে। হ্যাঁ,
তাহলে আমরা এটা বলতেছি যে টেকনিক্যাল ব্যাকে চলে যাচ্ছে বা রিভার্স সাইডে চলে যাচ্ছে, তাই মিস বা ফ্লোরটা হাইড হয়ে যাইতেছে। ঠিক আছে, তারপরে আসো তোমার এগুলো তো সবই আলোচনা করা হয়েছে, যে এটা হচ্ছে তোমার দেখো এখানে ইউ শেপ বলা হইতেছে মিস স্টিচকে। আমরা যদি এখানে এই এই উপর থেকে এই পর্যন্ত দেখি, মিস স্টিচটা একটা ইউ আকৃতির, উল্টা ইউ শেপের হয়ে গেছে। যদি আমরা ইয়ের বেলা বলছি, টাক স্টিচের বেলাও বলছি, কিন্তু ওইটা ছিল আমার ভি শেপ, ওই দিকে বেশি টেন্ডেন্সি। হ্যাঁ, যে আর যাই হোক ওইটা তোমরা দেখলে বুঝতে পারবা। তারপরে আসো যে এখানে একটা বলতেছে ফ্লোট স্টিচ ফ্যাব্রিক্স আর নেরওয়ার দেন ইকুইভ্যালেন্ট অল নিট ফ্যাব্রিক্স। হ্যাঁ, যে যেটাতে আমার মিস বা ফ্লোট থাকবে ওই ফ্যাব্রিকটা কি উইডটা কম হবে। তারপরে আসো এইগুলি হচ্ছে এই যে তোমার যেটা বললাম, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সাকসেসিভ ফ্লোটস অন ওয়ান নিডেল ইজ 4, মানে চারটা নিডেলে, একই নিডেলে আমরা পরপর চারটা ফ্লোট বা মিস তৈরি করতে পারবো। একই কথা ওই টাকেও কিন্তু, যে একই কথা, ওই যে কারণ হচ্ছে তখন হচ্ছে আমার হেল লুপের উপর টেনশন বাড়তে থাকে। আর এখানে তোমার 6 অ্যাডজাস্টেন্ট নিডেল, মানে পাশাপাশি ম্যাক্সিমাম 6টা নিডেল তোমার মিস তৈরি করতে পারবে। আর 11 আমরা প্রথম থেকে বলতেছি যে আমরা যদি কালার হাইড করতে চাই, কোন একটা কালারকে আমরা দেখাইতে চাই না, তাহলে আমরা ওইটা দিয়ে মিস স্টিচ তৈরি করি। ঠিক আছে, আর মিস স্টিচ এটা অনেক সময় অ্যাক্সিডেন্টালি হলে আমরা কি, এটা ফ্যাব্রিক ফল্ট আকারে, হ্যাঁ, যে আমরা এটাকে ফ্যাব্রিক ফল্ট আকারে বলবো। যে আমরা এখানে যেটা ফল্ট দেখো, যে কোনো কারণে হয়তো আমার এরকম হইলো, এই নিডেল, এই নিডেল, এই নিডেল, এটাতে ওর লুপ আছে, এটাতে ওর লুপ আছে, এটাতে ওর লুপ। হ্যাঁ, এখন সবগুলা নিডেল উঠে সুতা ধরে আবার নামতেছে। হ্যাঁ, কিন্তু ধরো এই নিডেলটা উঠে কোনো কারণে সুতাটা ধরতে পারলো না, তাহলে কি এই নিডেলটা তখন আমার এই মিস স্টিচ তৈরি করবে। কিন্তু কথা আছে যে আমার তখন আবার এই ওর লুপটাকে ঠিকই হুকের মধ্যে থেকে যেতে হবে। হ্যাঁ, এটা হইতে পারে কখন, যে যখন আমার টাইট স্টিচ তৈরি করবো, যে লুপের আকার যখন ছোট, তখন অনেক সময় ক্লিয়ারিং এর সমস্যা হয়, লেস থেকে নামতে গিয়ে অনেক সময় আটকে ধরে। লুপ ছোট হইলে এই প্রবলেমটা হয়। তারপরে আসো ফ্লোট স্টিচের এফেক্ট, যে এটা একটা হচ্ছে যে ফ্যাব্রিকটা তখন পাতলা হয়ে যায়। হ্যাঁ, নিট বা টাকের থেকে তোমার যেটাতে মিস থাকে ওই ওই ফ্যাব্রিকটা এই থিনার হয়। হ্যাঁ, থিনার বলতে থিকনেস কম থাকে। হ্যাঁ, এটা আমরা ডিজাইন এই লুপিং এই লুপিং ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবো, এখানে কোনো এই মিস্টিসটা নিচেই থেকে যাচ্ছে। ঠিক আছে, তারপর আসো যে এটা তো আগে বললাম যে এখানে ফ্যাব্রিকের উইডটাও কম হবে, ন্যারোয়ার হবে ফ্যাব্রিকটা, আর লেস এক্সটেন্সিবল, এটা টানলে সবথেকে কম লম্বা হবে। আর যেহেতু পাতলা হইতেছে তাই এটা লাইটার ওয়েট হবে, এটার জিএসএমও কমে যাবে। আর এখানে হচ্ছে ফ্যাব্রিক ইজ ফ্লিমজি অ্যান্ড লেস রিজিড কম্পেয়ার টু আদার। হ্যাঁ, আমরা যেমন ওই যে রিইনফোর্সের কথা পড়লাম কখন, টাক স্টিচের বেলায়। হ্যাঁ, কিন্তু আমরা এখানে কি পড়তেছি, যে আমরা যদি মিস দেই তাহলে ওটা লেস রিজিড হবে ফ্যাব্রিকটা। হ্যাঁ, রিজিড মানে কি, যে আমরা যদি ফ্যাব্রিককে, মানে তোমাদের এটা দেখা যে আমরা হচ্ছে ড্রেপিং কোয়ালিটি। হ্যাঁ, ড্রেপিং কোয়ালিটি বলতে যেমন পর্দার কাপড়, এটাকে যদি আমরা জানলায় পর্দা লাগাই, এটা কি সুন্দরভাবে ঝুলে পড়ে। আবার ধরো অনেক সময় অনেক জামা কাপড় থাকে যেটা সুন্দরভাবে ঝুলে পড়া একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কারণ এটা যদি রিজিড হয়, ফ্যাব্রিকটা স্টিফ হয়, যেরকম আমরা স্টিফনেস টেস্টার আছে, এখানে কি করা হয়, ফ্যাব্রিক স্ট্রিপ নেওয়া হয় এই ইনস্ট্রুমেন্টের উপরে, এরপর একটা স্কেল টাইপের দেওয়া হয়, তারপর কি এই স্কেলটাকে হালকা চাপে সামনের দিকে নিয়ে যাওয়া হয়। স্কেল যেহেতু শক্ত তাই এটা সোজাই আগাইতে থাকে, কিন্তু ফ্যাব্রিক, নিচে ফ্যাব্রিকটা কি তার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী সে ঝুলে পড়ে। ঠিক আছে, আর ফ্যাব্রিক যেটা স্টিফ ওটা কি কিছু দূর সোজা গিয়ে ঝুলে পড়বে, আর যেটা ফ্লেক্সিবল ওটা
কাছেই ঝুলে পড়বে। হ্যাঁ, এখানে আমাদের আমি যদি এখানে অ্যাঙ্গেল ড্র করি, অ্যাঙ্গেল মেজার করলে আমরা তার স্টিফনেসটা পাবো। তাহলে আমরা যেটা বুঝলাম, যদি আমরা তোমার মিস বা ফ্লোর স্টিচ দেই ফ্যাব্রিকে, তাহলে ওটা কি হবে, যে ফ্লিমজি হবে। ঠিক আছে, যে তার রিজিডিটি কম হবে। হ্যাঁ, যে লেস রিজিড হবে। তবে সব ফিচার্স অফ হেয়ার লুপ, যে এটা তো একটা হচ্ছে কি, হেয়ার লুপটা টেনশনে থাকে। হ্যাঁ, আর এটা কি, যে আমরা ওর লুপ যেটা ক্লিয়ার হয় না ওটাই হেয়ার লুপ আকারে তৈরি হয়। আর তোমার এখানে হচ্ছে যে এই হেয়ার লুপ যত মানে পরে নকভার করবে তত তার উপর টেনশন বেশি থাকবে। আর তার টেন্ডেন্সি কি, যে রবিং, অন্য লুপ থেকে সুতা নিয়ে আসাই তার একটা টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ, আর তার সাইড লিম্ব গুলা কি হবে, ইলংগেটেড। হ্যাঁ, যে অন্য লুপের থেকে তার সাইড লিম্ব গুলা বেশি লম্বা হবে। হুম। আর তোমার এখানে যেটা আছে, আর তাছাড়া অনেক সময় আমরা কি হেয়ার লুপ তৈরি করতে পারবো, যে মিস বা টাক তৈরি না করে আমরা হেয়ার লুপ তৈরি করতে পারবো। ঠিক আছে, যে আমরা নিডেলকে যদি সুতা না দেই, আবার কি যদি আমরা ক্লিয়ার না করি ওর লুপটা, তাহলে কি ওটা হেয়ার লুপ আকারে তৈরি হবে। তারপরে আসো এখানে আর যেটা আছে এইগুলি মানে আমি আলোচনা করছি, যে আমরা যদি ডবল জার্সি নিডিং মেশিনে যদি আমরা হেয়ার লুপ তৈরি করতে চাই, তাহলে কি হবে, যে একটা বেডের নিডেল ওর লুপ ক্লিয়ার হবে না, কিন্তু অন্য বেডটা নিটিং করে যাবে। ঠিক আছে, তারপরে কি কয়েকটা কোর্স নিটিং হইলে তারপরে আমাদের ওই ওর লুপটা নকভার করবে। তাহলে আমার কি, যে একটা বেডে আমাদের টাক্সিস তৈরি হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা বিভিন্ন এফেক্ট ফ্যাব্রিকে ফুটে উঠাতে পারি। আর হেল লুপ যেহেতু এটা লম্বা একটু বেশি, হ্যাঁ, তাই আমরা এখানে তোমার এই হেড লুপ দিয়ে, যেমন সক যেটা মোজা, এটা হিল অ্যান্ড টো, এই অংশগুলো আমরা হেড লুপের সাহায্যে তৈরি করতে পারি। আমি যদি এখানে মোজা দেখি, ঠিক আছে, মোজা এই, হ্যাঁ, আর দেখো এখানে গোড়ালির অংশটা কি একটু বেশি লম্বা হইতে হবে। তোমরা দেখে এই অংশটা অন্য ভিন্ন থাকে, আবার এইখানে আমাদের ভিন্ন থাকে। ঠিক আছে, তাহলে এই সব জায়গায় এই শেপিং গুলা হেড লুপ সাহায্যে করা হয়। ড্রপ অর প্রেস অফ স্টিচ, যেটা এটা হচ্ছে যে আমরা যখন ওর লুপ কি মানে মিডিয়াল থেকে বের হয়ে যাবে, আবার কি নতুন ইয়ানো ধরবে না, হ্যাঁ, তখন আমাদের ড্রপ স্টিচ তৈরি হবে। এটাকে তোমার প্রেস অফ স্টিচ বলে। আমরা নিট ফ্যাব্রিক পটের সময় এই ড্রপ স্টিচ নিয়ে কিছুটা পড়ছিলাম। হ্যাঁ, তারপরে আসো যে আমরা যে কোনো গার্মেন্ট প্যানেল তৈরি করার পরে, হ্যাঁ, গার্মেন্টস অংশ তৈরি করার পরে শেষ হয়ে গেছে তৈরি করা, এখন আমরা মেশিন থেকে যদি এই অংশটা ওই ফ্যাব্রিকটাকে খুলে আনতে চাই, তাহলে কি আমরা পাশাপাশি সামনে দিলে আমরা যদি ড্রপ স্টিচ তৈরি করি, তাহলে ফ্যাব্রিকটা আমরা মেশিন থেকে খুলে আনতে পারবো। আর এখানে আর একটা হচ্ছে যে এখানে লাস্টে যেটা আছে, এটা হচ্ছে যে আমরা এই ডবল জার্সি মেশিনে, ও যাই হোক, এটা হচ্ছে যে আমরা যদি এরকম করি, এই দুই বেডে আমার মিটিং হইতেছে। এখন কি আমরা দুই বেডে মিটিং করছি, এখন আমরা লুপের সাইজ বড় করতে চাই একটা বেডে, তাহলে কি আমরা এই পাশের বেডে যদি আমরা প্রেস অফ বা ড্রপ স্টিচ তৈরি করি, আমরা কিন্তু নিটিং শেষ করি নাই, নিটিং করতেছি, আবার কি এই বেডের লুপগুলোকে আমরা প্রেস অফ বা ড্রপ করলাম। ঠিক আছে, মানে ওই নিজে থেকে খুলে আসলো ড্রপ স্টিচ তৈরি করে, তখন কি এই লুপের সুতাগুলা এই বেডের লুপগুলাকে বড় হবে ফিটিং এর ফলে। ঠিক আছে, এটাও একটা টেকনিক। এটা হচ্ছে আমরা গার্মেন্টস প্যানেল তৈরি শেষ হলে ড্রপ স্টিচ তৈরি করে ওটাকে খুলে আনবো। আর একটা আমরা লুপের সাইজ যদি বড় করতে চাই, তাহলেও আমরা অনেক সময় ড্রপ স্টিচ তৈরি করবো। আচ্ছা, আর 7 মিনিট আছে। তোমাদের আমার যেটা মনে হইতেছে, যে আমি তোমাদের কোশ্চেন দেখছি মোটামুটি আগে, তাতে আমার মনে হচ্ছে সবই কভার করা হয়েছে। হ্যাঁ, তোমরা আমি যেটা বলছি বেলাল স্যারের বইটা অবশ্যই ফলো করবা, বুঝতে পারছো? আর হচ্ছে যে ওই যে ডিজাইনের যেটা বললাম, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। বুঝছো, এখানে আর নতুন করে তেমন কিছু দেখানোর নাই, তোমরা ডিজাইন গুলা প্র্যাকটিস করতে হবে। বুঝছো, তোমরা আগের কোশ্চেন গুলা নিও,
এখন আগে থেকে বলাও কঠিন যে হয়তো কোন ডিজাইন দিবে, এটাও তো বলা কঠিন, ঠিক না? তোমরা বিশেষ করে ভিভেটের কিছু আছে, যেমন তোমার যে দেখেছিলাম হাফ কার্ডিগান, ফুল কার্ডিগান, হ্যাঁ ওই ডিজাইনগুলো তোমরা এখন দেখো, যেহেতু ভিভেটের ক্যাম্প সিস্টেম রিয়েলাইজমেন্ট এগুলি পড়ছো তাহলে বা দেখছো ল্যাবে, তাই এখন জিনিসগুলো সহজে বুঝতে পারবা। বুঝছো, এগুলি খুব কমন ডিজাইন। হ্যাঁ, তো 8-6 মিনিট আছে দেখাচ্ছে। হ্যাঁ, তো তোমাদের কোনো যদি সমস্যা হয় আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করো, হ্যাঁ, সাবজেক্টের ব্যাপারে। আর তোমাদের কি ইয়া হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে সাদমান? তোমাদের কি ফর্ম ফিল আপ হয়ে গেছে? জি স্যার। ও, আচ্ছা। আর ইয়েদেরও তো টিএফডিরও তো হয়ে গেছে না? তোমাদের কি আজকে হয়েছে মনে হয় টিএফডির জি ফর্ম ফিল স্যার। আপ? আজকে আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে তাহলে তোমাদের সাথে মনে হয় আজকে হয়তো শেষ ক্লাসও হতে পারে। তো তোমরা ভালো থাইকো। হুম, দেখাবো ইনশাল্লাহ। ভালো থাইকো। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার।